ঈদ মানি আনন্দ, ঈদ মানি বাড়ি ফিরা। কিন্তু গত 10 দিনে বাংলাদেশের মানচিত্রে আমাদেরকে কি আনন্দের কোনো খবর দিয়েছে, নাকি দিয়েছে লাশের মিছিলের পরিসংখ্যান? 17 মার্চ থেকে শুরু করে 26 মার্চ 2026 সাল পর্যন্ত এই 10 দিনে আমাদের সড়কে এবং নৌপথে যেন হয়ে উঠেছিল এক মরণ ফাঁদ। আপনি কি জানেন এই রোজার ঈদে কতগুলো পরিবার তার প্রিয়জনকে চিরতর হারিয়েছেন? আজকের ফ্লপ স্টারে এই বিষয় নিয়ে কথা হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। শুরুতে একটু কথা বলিনি, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আবার ঢাকা চলে এসেছি। তাহলে দেরি না করে মূল বিষয়ে কথা বলা শুরু করি। অন্যান্য দিনের ন্যায় বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তারই একটি অংশ আজকের এই পর্ব। সরকার বলেছে এবারের ঈদ নাকি সর্বসেরা ঈদ। হ্যাঁ, আমিও তাই মনে করি, এবারকার ঈদ সর্বকালের সেরা ঈদ। কারণ এবারে ঈদে দেখা গিয়েছে লঞ্চে উঠতে গিয়ে লঞ্চে পিষ্ট হয়ে 2 জন মারা যাওয়া, একজন আলেমের পুরো পরিবার একেবারে ধ্বংস হয়ে যাওয়া, এবং ট্রেন কিভাবে বাসের ভিতরে ঢুকে যায়, এবং একই সঙ্গে একই পরিবারে 12 জন কিভাবে নিহত হন, এবং বাস কিভাবে পদ্মায় চলে যায়। এখানে একটু থামি, কারণ সব দোষী কি সরকারের? আমাদের কি কোনো দোষ নেই? সরকারে কি সব ঠিক করে দিবে, নাকি আমাদেরও কিছু দায়িত্ববোধ আছে? এই নতুন সরকার এসেছে মাত্র মাস খানিক হলো। আমি চাইলেই প্রথমেই তাদের দোষারোপ করতে পারি না, কিন্তু হ্যাঁ, আমি পরিসংখ্যান এবং ঘটনা বিস্তারিতভাবে তুলতে পারি যে এই সব জায়গায় কি কি ঘটনা ঘটেছে, যাতে তাদের নজরে পড়ে এবং তারা যাতে কোনো অ্যাকশন নেয়, পরবর্তী কোরবানিতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। সেই জন্য আজকে এই বিষয়ে কথা হবে। তাহলে দেখতে থাকুন। পরিসংখ্যান বলছে 17 মার্চ থেকে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ঈদ যাত্রায় দ্রুত বাড়ি ফেরার তাড়না এবং মহাসড়কের ছোট যানবাহনের দাপট, এই দুই মিলে হাইওয়ে গুলো হয়ে উঠেছিল কসাইখানা। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কোন রুটই বাদ যায়নি এই রক্তক্ষয়ী উৎসব থেকে। কিন্তু প্রশ্ন হলো, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক কেন বারবার পার পেয়ে যাচ্ছে? শুধু কি সড়ক আমাদের নৌপথ কি নিরাপদ ছিল? ছিল না। যেখানে কোনো ছিল না শৃঙ্খলা, শুধু ছিল বিশৃঙ্খলা, যার কারণে পিষ্ট হলো 2 জন। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে 2026 সালের 17 মার্চ থেকে শুরু করে 26 মার্চ পর্যন্ত এই 10 দিনে এখন পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে 342টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে এই দুর্ঘটনায় 274 জন মানুষ নিহত হন, আহত হয়েছেন 1500 চেয়েও বেশি। কিন্তু বিবেচনা করলে গত বছরের ঈদের থেকে এই ঈদে দুর্ঘটনা ঘটেছিল বেশি। ঘটনাগুলো শুধু দুর্ঘটনা নয়, তার বিস্তার ছিল খুব ভয়ঙ্কর। এই যাত্রায় বেশ কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। 18 মার্চ বিকালে সদরঘাটে 2টি লঞ্চের মধ্যে পড়ে 2 জন মানুষ পিষ্ট হয়ে মারা যায়। তার কিছুদিন পরে 21 মার্চ ঈদের দিন দিবাগত রাতে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে 12 জন মানুষ নিহত হন। এবং সর্বশেষ মানুষের মনে সবচেয়ে বেশি কষ্টদায়ক যে ঘটনা ঘটেছিল 25 মার্চ ফিরতি ঈদের যাত্রায় রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যেয়ে এখন পর্যন্ত 26 জন নিহত হয়েছেন রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে। কিন্তু এবারে ঈদ যাত্রা শেষ হবে 28 মার্চ। এখন দেখার বিষয় আরো কোনো দুর্ঘটনা ঘটে কিনা। বাংলাদেশে এই পর্যন্ত কত বড় বড় দুর্ঘটনা ঘটেছে। যখনই কোনো দুর্ঘটনা ঘটে 3টি কমন জিনিস আপনারা দেখতে পাবেন। 1 হলো একটি সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা, 2 হলো যারা মারা গিয়েছেন তাদের জন্য 25,000 টাকার একটা ক্ষতিপূরণ দেওয়া, আর 3 হলো মিডিয়া কিছুদিন সেটাকে নিয়ে কাভারেজ করা, তারপরে ফুস
এই হলো আমাদের বাংলাদেশের চিত্র। কিন্তু ঘটনা কি এমন হওয়া উচিত নয়? যখন একটি দুর্ঘটনা ঘটে, সরকার তো একটি তদন্ত কমিটি গঠন করে, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই তদন্ত রিপোর্ট কখনোই আমরা জানতে পারি না এই দুর্ঘটনার পিছনের মূল কারণ কি ছিল। যদি আপনারা কেউ জেনে থাকেন যে বাংলাদেশের কোনো ওয়েবসাইটে যদি এই তদন্ত রিপোর্ট দিয়ে থাকে, তাহলে প্লিজ নিচে কমেন্টে জানিয়ে দিবেন যে এখানে গেলে পাওয়া যায়। কারণ আমি আজ পর্যন্ত জানতে পারিনি বা আমি জানিও না। কারণ আমার একটা বিষয় হলো, একটি দুর্ঘটনা ঘটে যেভাবে বিস্তার আকারে প্রচার করা হয়, সেম একই ক্ষেত্রে যদি তদন্ত রিপোর্টটাও যদি বিস্তারভাবে প্রচার করা হতো তাহলে না কতই ভালো হতো। আমরা তো জানতে পারতাম এই দুর্ঘটনা কার ব্যর্থতার কারণে হয়েছে। এটি কি সাধারণ জনগণের কারণে হয়েছে নাকি সেখানে কোনো দায়িত্বরত ব্যক্তির কারণে হয়েছে? মানুষের জীবনের মূল্য কি এতই কম? এতগুলো মানুষ মারা যাবার পরও কোনো তদন্তের রিপোর্ট আমরা জানতে পারি না। কিন্তু বিষয়টা কি এমন হওয়া উচিত ছিল না? আজকে থেকে শুরু করে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, হ্যাঁ তদন্ত করতে গেলে সময় লাগে, কিন্তু সময়ের পরও যদি এই দুর্ঘটনার মূল কারণটা যদি আমরা জানতে পারতাম যে কার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, কোনো জনসাধারণের জন্য নাকি দায়িত্বরত ব্যক্তিদের জন্য, আজকে ওই ব্যক্তির সাথে দুর্ঘটনা ঘটেছে, কাল যে আপনার সাথে হবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনি কি তা বলতে পারবেন? এতটুকু যদি আমরা বিচারের আওতায় না আনতে পারি, কাল যদি আপনার সাথে দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার বিচার পাবে? অ্যাটলিস্ট আপনার ফ্যামিলি এই দুর্ঘটনার বিচারটা পাক। সেই জন্য হলো যে কোনো দুর্ঘটনার তদন্ত রিপোর্ট অ্যাটলিস্ট বাংলাদেশের মিডিয়াতে সবসময় প্রচার করা উচিত। 18 তারিখে লঞ্চে পিষ্ট হয়ে যাওয়া যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন কার গাফিলতি ছিল? ওই যাত্রীর, না লঞ্চ টার্মিনালের, নাকি বিআইডব্লিউটি এর? এই তদন্ত রিপোর্ট অ্যাটলিস্ট ভালোভাবে প্রচার করা উচিত। পদ্মায় যে বাস দুর্ঘটনায় 26 জন মারা গিয়েছে, তা আরো বেশি হতে পারে। সেখানে কি বাস ড্রাইভারের ভুল ছিল, যাত্রীদের ভুল ছিল, নাকি ওখানকার দায়িত্বরত কর্তব্য ব্যক্তিদের ভুল ছিল? সেটা আপনাদের তদন্তে বের হওয়া উচিত। 21শে মার্চ ঈদের দিন ট্রেনের দুর্ঘটনায় 12 জন মানুষ মারা গিয়েছে, এখানে কার দায়ী ছিল? ট্রেন আলার না বাসের? সেই দিকেও তো আমাদের নজর রাখতে হবে। শুধু এখানেই শেষ নয়, পদ্মায় ডুবে যাওয়া ছোট একটি লঞ্চ যখন ডুবেছিল, 150 জনের বেশি মানুষ মারা গিয়েছে। 14 বছর হয়েছে সেই দুর্ঘটনা হয়েছে। সেই তদন্তের রিপোর্ট কি আজ পর্যন্ত পেয়েছেন? এই দুর্ঘটনার জন্য কে দায়ী? ওই লঞ্চের কর্তৃপক্ষ, না বিআইডব্লিউটি, নাকি জনসাধারণ? সেই রিপোর্ট কে এখন পর্যন্ত পেয়েছে? কাল আপনি আমি যেখানেই চলাফেরা করি না কেন, সেখানে যদি কেউ যদি দুর্ঘটনায় মারা যায়, সেই দুর্ঘটনার জন্য দায়ী কে থাকবে? আপনি কি জানতে পারবেন? আপনি কি কারণে মারা গিয়েছেন সেটা আপনি জানবেন না, আপনার ফ্যামিলি জানতে পারবে না। শুধু যদি তদন্তের রিপোর্টটা যদি আসতো, জানতে পারতো যে ভুলটা কার ছিল, তাহলে জনসচেতনতা বৃদ্ধি পেত। এখন বলবো আমার মতামত, যেখানে আমি নিজে স্বয়ং এবারের ঈদে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমার দেখা মতে অনেক কিছু খারাপ লেগেছে, আবার অনেক কিছু ভালো লেগেছে। তাহলে আমি আজকে একটু হালকা ডিটেলসে কথা বলতে চাই। প্রথমত, আমি এবারকার ঈদে লঞ্চ ঘাটের কিছু বিশৃঙ্খলা এবং অনিয়ম যাত্রী সেবার খুব বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। ঈদ যেমন আমাদের আনন্দ, কিন্তু অন্যদিকে ঈদ যেন আরেকজনের জন্য হয়ে ওঠে এক লুটপাটের এক মহা উৎসব। যেমনটা আমি লঞ্চে এই বিষয় নিয়ে কেউ আজ পর্যন্ত কথা বলেছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি আজকে কথা বলবো যারা সাধারণ ডেকের যাত্রী, যারা তারা যখন একটা লঞ্চে ডেকে সিট নেওয়ার জন্য যায়, তখন সেখানে উপস্থিত হয়ে দেখতে পান সেখানে অলরেডি কেউ একজন বিছনার চাদর বিছিয়ে রেখেছেন, যার ফলে অতটুকু জায়গা তার হয়ে গিয়েছে। কিন্তু দেখার বিষয় হলো এই যে কিছু চাদর যাত্রীদের থাকে, কিন্তু বেশিরভাগ চাদর থাকে অন্য মানুষের। সেই মানুষগুলো কে? এখানে আমার প্রশ্ন রয়ে গেল। আপনাদের যাদের এই অভিজ্ঞতা হয়েছে তারা কমেন্টে লিখে যান কারা এই কাজগুলো করে। কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি এই কাজগুলোর সাথে জড়িত লঞ্চ কর্তৃপক্ষের লোকজন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা সাধারণ যাত্রী আছি কত কষ্ট করে এই ঈদ যাত্রায় গিয়েছে তা আমরাই জানি। কিন্তু দুঃখের বিষয়, না কোনো মিডিয়া বা কোনো ব্যক্তিবর্গ এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি। এমনকি দেখা যায় যে কোনো বিষয়ে প্রতিবাদ করলে লঞ্চ কর্তৃপক্ষ কিছু লোকজন খুব মারমুখী হয়ে যান তা
নিত্যদিনের ঘটনা আপনারা হয়তো অনেকে দেখেছেন, কিন্তু একটি ভালো লাগার দিক হলো এবারকার ঈদে টিকিটের দাম খুব কম ছিল, যেখানে বাসে 1100 টাকা পর্যন্ত টিকিট কাটতে হয়েছে। সেই ক্ষেত্রে আমি লঞ্চের একটি ভালো দিক বলবো, যেখানে ভাড়ার দিক দিয়ে এটি ঠিক ছিল। আমি আবারও বলবো, আমার লঞ্চ আমি যাব, কে কার সাধ্যে জায়গা দখল করবে প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল, কারণ আমার যাত্রাপথ আমি নিরাপদ করব। এই রোজার ঈদে আমরা যে রক্ত দেখলাম তা যেন আগামী ঈদে আর দেখতে না হয়। আইন কঠোর হওয়া যেমন জরুরি, আমাদের নিজেদের সচেতনতা তার চেয়ে বেশি প্রয়োজন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার এলাকায় এবারে ঈদ যাত্রায় যাতায়াত পথ কেমন ছিল? কোন দুর্ঘটনার সাক্ষী কি আপনি হয়েছেন? তাহলে কমেন্ট করে জানান আমাদের। ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। নিরাপদ থাকুক সবার পথ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে ভালোবাসুন। পরের নতুন কোনো পর্ব দেখতে চোখ রাখুন ফ্লপ স্টার চ্যানেলে। তুমি নবাব, তুমি লিডার, তুমি হিরোটা সুপারস্টার, সবার উপরে তুমি কিং খান, তুমি বস নাম্বার 1।